মেসে থেকে খাওয়া দাওয়া করে কাঁধে একটা ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। পরনে ঢিলা ঢালা প্যান্ট, মোটা ফেমের চশমা, দেখে মনে হচ্ছে একটা খ্যাত। যাই হোক, মেস থেকে একটু হাঁটলে কলেজ। হাঁটতে হাঁটতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নাইম আহমেদ নয়ন, অ্যান্ড এবার অনার্স তৃতীয় বর্ষে। পাকিস্তান থেকে এসেছি। কলেজের পাশে একটা মেসে থাকি। আপাতত এতটুকু পরিচয় থাক, গল্পটি পড়লে আমার সম্পর্কে জানতে পারবেন। পরিচয় দিতে দিতে কলেজে গেটে এসেছি। গেট দিয়ে ঢুকতেই হঠাৎ খেয়ে কিসের ওপরে যেন পড়ছে। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটার উপর থেকে উঠতেই মেয়েটা ঠাস 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 করে কয়টা চড় মারলো। কি ভাবছেন চটা কাকে মারলো? আরে অন্য কাউকে নয়, আমাকে। আর বলতে শুরু করলো, এই ছোট লোক, তোর সাহস কি করে হয়? হ্যাঁ, আমাকে এই ধাক্কা দেওয়ার খ্যাত একটা। আসলে আমি দেখিনি, তাই এরকম হয়ে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। তারপর সেখান থেকে চলে গেলাম আমার ক্লাস রুমে খুঁজতে, কিন্তু কোন রুম যে হয় সেটা জানি না। তাই আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে হবে। সামনে আম গাছের নিচে কয়েকজন ছেলে ও মেয়ে মিলে বসে আছে। তাই ওদের কাছে গেলাম, গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, অনার্স দ্বিতীয় বর্ষের রুমটা কোন দিকে? কিন্তু এটা কি দেখছি আমি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন ছেলে বলতে শুরু করলো, আরে নাইম না, তুই এখানে কি করে? আপনারা কারা আর আমাকে চিনেন কি করে? যে আমার নাম জানেন? মেক্সেদুল, একটা ছেলে। আরে তুই আমাদের চিনতে পারছিস না? আমি মেক্সেদুল, তোর ছোটবেলার বন্ধু। এবার আমি চিনতে পেরেছি এরা কারা। আরে এরা তো আমার প্রাণের বন্ধু। ও, এবার চিনেছি। তুই মেক্সেদুল, তুই মামুন, আর তোমরা তো নাজমুল আঁখি, তাই না? হুম। আচ্ছা, তুই এখানে কি করে? তুই তো পাকিস্তানে গিয়েছিলি। আমি পাকিস্তান থেকে এখানে এসেছি, 4 দিন হলো। আঙ্কেল আন্টি আর নীলা কেমন আছে রে? ওনাদের তো অনেক দিন থেকে দেখিনি। ওরা সবাই ভালো আছে, ওরা পাকিস্তান থেকে কালকে আসবে। তো তুই এখানে অনার্স দ্বিতীয় বর্ষের রুমের সন্ধান চাচ্ছিস কেন বলতো? এখানে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি, কারণ পাকিস্তানে 1 বছর গ্যাপ দিয়েছিলাম। মিথ্যা কথা বললাম? ও, আমরা তো অনার্স তৃতীয় বর্ষ। আচ্ছা, তুই আগের অভ্যাসটা এখনো বদলাসনি কেন? কেন, কি হয়েছে? তুই এইরকম খ্যাত সেজে কেন আইসিস? ও, এটা আমাকে অনেক ভালো লাগে। তখনই ঘন্টার বেল পড়লো। আমরা সবাই হাঁটতে শুরু করলাম। মামুন আমাকে আমার ক্লাস রুম দেখিয়ে দিয়ে আমার রুমে প্রবেশ করে ক্লাসের একেবারে শেষ বেঞ্চটায় বসলাম। তখন স্যার আসলো। দেখলাম স্যার আমার দিকে তাকিয়ে বলতে থাকলো। এই ছেলে, তুমি দাঁড়াও। আমি তাড়াতাড়ি দাঁড়ালাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই, তোমার নাম কি? থাকো কই? আমার নাম নাহিম আহমেদ, সামনেই মেসে থাকি। আগে কোন কলেজে পড়তে? পাকিস্তানে BHA কলেজে পড়তাম। আমার মুখে পাকিস্তানের নাম শুনে সবাই হয়তো ভাবছে এই খ্যাত কিভাবে পাকিস্তানে লেখাপড়া করতে পারে। যাই হোক, আমি সব কোটি ক্লাস শেষ করে মেসে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। তখনই আমার ফোনে একটা নম্বর থেকে ফোন আসলো। রিসিভ করতেই ওদিক থেকে, বস, আজকে রাত 12টায় বাংলাদেশ থেকে নাকি ইংল্যান্ডে 100 জন নারী পাচার হবেই। কি বলছিস? যে করে হোক ওদেরকে বাঁচাতে হবে। কোন জায়গা থেকে পাচার হবে সেখানকার ঠিকানা SMS করে পাঠিয়ে দাও। ওকে বস। তারপর ওই লোক, আমি এখন একটু চিন্তা যে করেই হোক আমাদের দেশের সম্মান বাঁচাতে হবে। আমি থাকতে ওদের কিছু হতে দেব না। তারপর আমি আমার ফোনটা বের করে একটা নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোন ধরতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। নাজমুল, তোমাকে একটা কাজ করতে হবে। জি ভাই, কি কাজ করতে হবে? শুধু একবার বলেই দেখেন। বেশি কিছু না, বেশি কিছু কাজ না। তোমাকে নীল নদীর ধারে কয়েকটা বোম সেট করতে হবে, গোপনে, বুঝেছো? ওকে ভাই। আর সাথে কিছু লোক লাগবে নাকি? না, কোনো লোক লাগবে না। আমার অনেক লোক আছে। তাছাড়া আমিও ওখানে যাব। আপনি যাবেন তাহলে তো আপনি যাবেন তাহলে তো পাচারকারীর আর এই পৃথিবীতে থাকতেই পারবেন। তারপর ফোন কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনে রাত 11টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি মন করেছি হয়তো অ্যালার্ম দিচ্ছে, কিন্তু না, একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। ধরতেই ওদিক থেকে, বস, আবারও একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? একটু উত্তেজিত হয়ে,
বস, আপনি যে কলেজে ভর্তি হয়েছেন, এই কলেজে ইসরায়েল থেকে একটা বড় লেডি মাফিয়া দল আসবে এবং এখানে অনেক অবৈধ ব্যবসা শুরু করবে। সেটা তো আমি জানি, ওই জন্য তো পাকিস্তান থেকে আসতে বাধ্য হলাম। ওকে বস, ভালো থাকবেন। ফোনটা কেটে দিয়ে একটা নাম্বারে ফোন করে বললাম 15 জন লোক আর 3টে গাড়ি যেন মেসের বাইরে রেডি থাকে। এই বলে আবারও ঘুমের দেশে পাড়ি দিলাম। ঠিক 11টায় ফোনের অ্যালার্মে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্ল্যাক প্যান্ট ও ব্ল্যাক কোট পরলাম, সাথে আমার রাইফেল 420 পিস্তল নিলাম, সাথে একটা ছুরিও নিয়ে মেসের বাইরে যেতেই দেখলাম 3টা গাড়ির সাথে কিছু লোক। আমি গিয়ে আমার ব্ল্যাক রঙের গাড়িতে বসলাম। গাড়ি চলতে নীল নদীর পাড়ে। আমি ড্রাইভারকে বললাম নীল নদীর থেকে কিছুটা দূরে গাড়ি থামাতে। প্রায় 20 মিনিটের মধ্যে আমার আমার গন্তব্য পৌঁছালাম। নদীর থেকে কিছুটা দূরে গাড়ি থামার পর একটু তো হাঁটতেই হবে, তাই সবাইকে নিয়ে হাঁটা শুরু করলাম। নদীর ধারে গিয়ে দেখি কয়েকটা লোক জোর করে নারীদের গাড়ির মধ্যে উঠাচ্ছে। আমার মাথা গরম হয়ে গেল। আমি সবই বললাম নদীদের তাদের স্থানে পৌঁছে দিয়ে আসবি, আর ওদের পাচারকারী লোকদের ধরে আমার আস্তানায় আনবি। ওরা সংখ্যায় অনেক কম, তাই ওদের ধরে এনে আমার আস্তানায় অন্ধকার কুটির ঘরের মধ্যে 8টা লোক বাঁধা আছে। আসলে ওরাই হলো পাচারকারীরা। ওদের কাছে যেতেই একজন বলে উঠল, কেন তুই আমাদের ধরে এনেছিস? তুই কি জানিস আমাদের গ্যাংয়ের নাম কি? হ্যাঁ, মলনারে একটু শুনি শুনি। আমরা হলাম জোকার কিং এর লোক। তোদের বসের নামটা বলতো। জানি না, আর জানলেও তোকে বলবো না। শুন, আমি টেরামি কথা পছন্দ করি না। এই বলে দিলাম ফায়ার করে। তখনই রক্তাক্ত অবস্থায় সে উপরে চলে গেল খোদার দরবারে। তারপর অন্যজনকে বললাম, তুইও কি বল তোদের বসের নাম কি? আমি 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 জানি না। বলবি নাকি ওর মতো ফায়ার করে উপরে পাঠিয়ে দেব? কপালে পিস্তল ঠেকিয়ে। বলছি বলছি ভাই বলছি। তাহলে বল তোদের বসের নাম কি? আমাদের আমাদের বসের নাম এমআই মিস্টার মিস্টার সবুজ খান। ইংল্যান্ড ও ইসরায়েলের নাম করে একজন মাফিয়া বস। পুরো ইংল্যান্ড ও ইসরায়েল ওনার দখলে আছে। আর কিছু জানিস? না 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 ভাই, না না ভাই, আর কিছু জানি না, আর কিছু জানি না ভাই। সত্যি করে বল, নয়তো তুইও ওপরে চলে যাবি খোদার কাছে। ক্ষমা চাওয়ারও সুযোগ পাবি না। আসলে আসলে সবুজ ভাইয়ের স্ত্রী লেডি মাফিয়া কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে অবৈধ ব্যবসার জন্য। আর কিছু জানি না ভাই, সত্যি বলছি ভাই, আর কিচ্ছু জানি না। তুই কি কখনো আমি সবুজকে দেখেছিস? না না ভাই না, আমি আমি কখনো ওনাকে দেখিনি। তবে তবে নীল নদীর দক্ষিণ সাইডে একটা গুপ্ত গুহা আছে। ওখানে মাঝে মাঝে নাকি উনি বড় বড় মাফিয়াদের সঙ্গে প্রোগ্রামে বসেন। আর কিছু জানি না ভাই, আর কিচ্ছু জানি না। গুড, তবে তোদের আর বেঁচে রেখে লাভ নেই, বরং একটু ক্ষতি হবে। এই বলে এই বলে আমার রাইফেল 420টা বের করে ঠাস ঠাস করে বাকি 7জনকে ওপরে পাঠিয়ে দিলাম। তারপর লিটনকে বললাম, লিটন, ওদের 7জনকে একটা গর্ত করে পুঁতে দিবি, যাতে কেউ বুঝতে না পারে। আর কালকে আমাদের সকল বড় লেভেলের মাফিয়াদের খবর দিবি যে কালকে রাত 8টায় আমার আস্তানায় প্রোগ্রাম আছে। ওকে বস। তারপর আমি মেসে গিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে কালকের মতো আজকেও কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে আসলাম। কলেজে আসার সাথে সাথে মামুন, মেক্সিদুল, নাজমুল ও আখিদের সাথে দেখা হয়ে গেল। তখনই মামুন বলতে লাগলো, নাইম, খবর টবর কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তোদের অবস্থা কীরকম? ভালোই যাচ্ছে, কিন্তু আর বেশি দিন মনে হয় ভালো থাকবে না। কেন, কি হয়েছে? ওদের মনে থাকে কথাগুলো জানি, তবুও জিজ্ঞেস করলাম। চলো আগে আম গাছের নিচে গিয়ে বসি, তারপর সব বলছি। চল রে সবাই, চল। তারপর আমরা সবাই আম গাছের নিচে গিয়ে বসলাম, আর মামুন বলতে শুরু করলো, আসলে নাইম, এই কলেজের উপর লেডি মাফিয়া নামে একটা গ্যাংয়ের কুনজর পড়েছে। ওরা এই কলেজে অবৈধ ব্যবসা করতে আসবে। মামুন, এই খবর কই থেকে পেলি? নাইম, আসলে আমি KN মাফিয়া গ্যাংয়ের নীলফামারী জেলার দায়িত্বে আছি, তাই এই খবর আমি সবার আগে পৌঁছেছি। ও, আরে আমি যে মামুনের নাম শুনেছি নীলফামারীর দায়িত্বে আছে, তাহলে এই মামুনই? আচ্ছা নাইম, আমরা যখন ক্লাস 7-এ পড়তাম, তখন তোর আর আমার যে একটা স্বপ্ন ছিল, তা কি এখনও তোর মনে আছে? কোন স্বপ্নের কথা বলছিস? এই যে বলেছিলি
তুই বড় হয়ে গ্যাংস্টার হবি, আর আমি বলছিলাম আমি নীলফামারীর বড় মাফিয়া কিং হব। কিন্তু দেখ, আমার স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি, তুই তো পারলি না। তুই যদি জানতি আমি কে, তবে এখানেই তোর প্যান্ট নষ্ট হয়ে তুই নাপাক হয়ে যেতিস। আচ্ছা, তুমি কি কেএন মাফিয়া গ্যাংয়ের বসের নাম শুনেছিস বা ওনাকে দেখেছিস? ওনাকে দেখিনি, আর হ্যাঁ ওনার নাম নাকি এন কে, ওনাকে দেখিনি, আর হ্যাঁ ওনার নাম নাকি কে এন নয়ন। উনি নাকি অনেক ভয়ঙ্কর, উনি নাকি একটা আস্ত হায়না। আর হ্যাঁ উনি নাকি আমাদের এলাকায় ছদ্মবেশে আছে। ওহ, চলো ক্লাসে যাই। তারপর একে একে সবগুলো ক্লাস করে রুম থেকে বেরিয়ে আসতেই একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে গেল। আহ, কি সুন্দর টানা টানা চোখ, আবার কাজল লাগিয়েছে, পরনে নীল শাড়ি আর আলতারাঙ্গা পা, মনে হচ্ছে একদম নীল পরি। তখনই পিছন থেকে মামুন এসে বলল, নাইম, কি দেখছিস অমন করে? কই না তো, কি আবার দেখবো? আজকে তোকে আমাদের বাসায় যেতে হবে, মা দেখলে অনেক খুশি হবে। না রে, আজকে যাওয়া হবে না, অন্য একদিন যাব। ওকে, কালকে তোকে যাওয়ার লাগবে। তারপর আমি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে ফোনে সন্ধ্যা 7টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে জগতে পাড়ি দিলাম। ঠিক সন্ধ্যা 7টায় অ্যালার্মের কারণে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিটনকে ফোন করে বললাম, আসসালামু আলাইকুম বস। ডাব্লিউএস, লিটন গাড়ি পাঠিয়ে দাও। বস, কলেজের পিছনে যে রাস্তাটা আছে ওইখানে গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গুড লিটন, ভালো কাজ করেছিস। ওকে বস, বাই। ফোনটা কেটে দিয়ে আমি আমার ব্ল্যাক প্যান্ট, শার্ট ও মুখোশটা ব্যাগে করে নিয়ে গাড়ির কাছে যাওয়ার মাত্র একজন গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়িতে উঠে আমাকে পোশাক চেঞ্জ করে নিলাম, তারপর রওনা দিলাম আমার আস্তানার দিকে। প্রায় 15 মিনিটের মধ্যে আমার লক্ষ্যে পৌঁছালাম। তারপর আমি আমার মুখোশটা আরও ভালো করে লাগিয়ে রুমের দিকে গেলাম। রুমে যেতেই বড় বড় মাফিয়ারা আমাকে স্বাগতম জানালো। তারপর আমি আমার আসনে বসে বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বড় বড় মাফিয়াদের নিয়ে প্রোগ্রামে বসার কারণ হচ্ছে আমাদের দেশে খুব বিপদ। এই বিপদের দিনে আমাদেরকেই সাহায্য করতে এগিয়ে আসতে হবে। আমাদেরই দেশের গরিব দুঃখী ও অসহায় ছাত্রদের পাশে দাঁড়াতে হবে। কিছু কিছু লোক গ্যাংয়ের অবৈধ ব্যবসার কারণে নষ্ট হয়ে হাজারো কিশোর কিশোরী যুবক যুবতী নষ্ট হচ্ছে, ছাত্র সমাজ সহ সারা পৃথিবী। আর দেশের কিছু কিছু পুলিশরা এদের দেখে মজা নিচ্ছে, আবার কেউ বা বড় বড় নেতাদের জালে বন্দি। তাই এই দেশের সাহায্য করতে আমাদের কেন মাফিয়া গ্যাং কেউ এগিয়ে আসতে হবে। কিছু দিনের মধ্যে এই দেশ লেডি কিং ও জোকার কিং তাদের অবৈধ ব্যবসা সহ কয়েকটি জেলা ধ্বংস করে নিজের করে নেওয়ার আয়তার চেষ্টা করবে। তাই তাদের ধ্বংস করতে হবে। আরও কিছুক্ষণ বক্তব্য দিয়ে বেরিয়ে আসতেই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। কিছুদিনের মধ্যে এই দেশ লেডি কিং ও জোকার কিং তাদের অবৈধ ব্যবসা সহ কয়েকটি জেলা ধ্বংস করে নিজের করে নেওয়ার আয়তাই চেষ্টা করবে। তাই তাদের ধ্বংস করতে হবে। প্রোগ্রাম শেষ করে বেরিয়ে আসতেই হঠাৎ করে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই ওদিক থেকে আসসালামু আলাইকুম বস। ডাব্লিউএস। বস, কালকেই লেডি কিং তার দলবল নিয়ে বাংলাদেশ আসবে। ধন্যবাদ, আরও ওদের বিষয়ে ইনফরমেশন বের করো। ওকে বস। ফোনটা কেটে দিয়ে লিটনকে বললাম, লিটন, আমার মনে হয় কলেজের কেউ লেডি কিং এর সাথে জড়িত আছে, কারণ কারো সাপোর্ট ছাড়া লেডি কিং এখানে আসতে পারবে না। আর তুমি কালকে কলেজের অলিগলি ভালো করে সার্চ করবে। যদি কোনো কিছু সন্দেহজনক মনে করো তবে সরাসরি আমাকে খবর দেবে। ওকে, কিন্তু বস, আমার মনে হয় লেডি কিং সবার প্রথমে নীল নদীর গুহায় প্রোগ্রাম করবে। হতে পারে, তবে ওরা আমাকে চিনে না আমি কি জিনিস। তখনই পিছন থেকে কেউ যেন আমাকে বলল। আসসালামু আলাইকুম বস। পিছনে ঘুরতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ এই যে মামুন, ও কি আমাকে চিনতে পেরেছে? না, চিনতে পারবে না, কারণ আমি মুখোশ পরে আছি। ডাব্লিউএস। বস, আমি মামুন আহমেদ, এই নীলফামারী জেলার দায়িত্বে আছি। আমার জীবন থাকতে এই নীলফামারী জেলার কিছু হতে দিব না। ধন্যবাদ মামুন, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি তো আছি। ওকে ভাই। ওর সাথে কথা বলে আমি লিটনকে বললাম,
লিটন, আমার বাইকটা কই আছে? আজ বাইকে করে চলে যাব। ওকে বস, আসতেছি। লিটন বাইকটা আনলো। আমি বাইকে করে আমার মেসের দিকে যাচ্ছি। কিছু দূরে যেতেই বাইকটা দাঁড় করিয়ে পোশাক চেঞ্জ করে আবার মেসের দিকে যাচ্ছি। প্রায় 15 মিনিটের মধ্যে মেসে গিয়ে পৌঁছালাম। এখন প্রায় 11টা বাজে, তাই খাওয়া দাওয়া করে আম্মুর সাথে কথা বললাম। ওরা নাকি হেলিকপ্টারে উঠেছে। তাছাড়া ওদের সাথে আমার লোকও আছে, তাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে মেয়েলি কণ্ঠ, কারো কান্না ও চিৎকারের কারণে ঘুমটা ভেঙে গেল। কেউ হয়তো বিপদে পড়েছে, তাই আমি রাইফেল 420টা নিয়ে চিৎকারটা অনুসরণ করে দৌড়াচ্ছি। শব্দটা কলেজের ভিতরের একটা রুম থেকে আসতেছে, তাই কলেজের ভিতরের রুমটাতে গিয়ে দেখলাম 3জন ছেলে মিলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। অন্ধকারের কারণে ওদের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তাই আমার ফোনের ফ্ল্যাশটা অন করলাম। তখনই ছেলেগুলো বলতে শুরু করলো, তুই কে রে? এখানে আসছিস? ভালোই ভালোই বলছি, চলে যা, নয়তো আর এই পৃথিবীর মুখ দেখতে পারবি না। আমি যাব? তবে একা যাব না, এই মেয়েটিকে নিয়েই যাব। এই বলে ওদের মারতে শুরু করলাম। এখানে গুলি করা যাবে না, কারণ ভবিষ্যতে বিপদ হতে পারে। বেশ কিছুক্ষণ মারার পর ওরা পালিয়ে যায়। তখনই মেয়েটার দিকে নজর পড়লো। আরে, এ তো সেই মেয়েটা কলেজ ছুটি হওয়ার পর যাকে দেখলাম নীল শাড়িতে। মেয়েটাকে বললাম, আপনি কে, আর এত রাতে এখানে বা কি করে এলেন? আমার নাম বন্যা চৌধুরী, এমপি রফিক আজাদের মেয়ে। কয়েকদিন ধরে এই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করতো। আর আজকে আমার এক বান্ধবীর বাড়ি থেকে কলেজের রাস্তা ধরে আসছিলাম। হঠাৎ এরা আমার গাড়ির সামনে আসে। আমি ব্রেক করলাম, তখনই ওরা আমাকে জোর করে তুলে এনে। চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না, লাগবে না, সামনেই আমার বাসা, এখন একা যেতেই পারবো। তবে আপনাকে ধন্যবাদ। কিসের জন্য? আপনি না আসলে কী যে হতো। একজন মানুষ হিসাবে অন্য মানুষের সাহায্য করা আমার কর্তব্য। এই বলে আমি মেসে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিটনকে ফোন করে কলেজে আসার জন্য বললাম, আর ওকে সাবধান করলাম যেন কেউ এই বিষয়টা জানতে না পারে। তারপর কাঁধে ব্যাগ নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে একা একা হাঁটছি, হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে ঘুরতে আমি অবাক, আরও এনি তো বন্যা যাকে কালকে রেপ করা থেকে বাঁচিয়েছি। এই যে শুনছেন, জি বলুন। চলুন ওই দিকটায় গিয়ে বসি। চলেন। তারপর আমরা ওদিকটায় গিয়ে বসলাম। বন্যা বলতে লাগলো, আপনি কি এই কলেজে পড়েন? আগে তো কখনো দেখিনি। এই কলেজে ভর্তি হয়েছি প্রায় 1 সপ্তাহ হয়েছে। ও, আপনার নাম কি আর কোন ক্লাসে পড়েন? আমার নাম নাইম আহমেদ, অনার্স 2য় বর্ষে। ও, আমরা সেম ক্লাসে পড়ি, আমরা তো বন্ধু। তাহলে আজ থেকে কি আমরা তুমি করে বলতে পারি? অবশ্যই। এই বলে আমিও বন্যা ক্লাসের দিকে আসতেছি। তখনই আমার সামনে মামুন আসলো আর বলতে লাগলো, নাইম, আজকে তোকে কিন্তু আমাদের ওখানে যেতে হবে। আজকে না বলতে পারবি না কিন্তু। ওকে ভাই, যাব। মামুন ওখান থেকে চলে গেল। তখনই বন্যা বলল, আচ্ছা, মামুন ভাইকে তুমি কি করে চেনো? আমার ছোটবেলার বন্ধু। ও, তারপর ক্লাসে গিয়ে সবগুলো ক্লাস করে রুম থেকে বের হতেই মামুন আমার সামনে এসে হাজির। নাইম, আমাদের ওখানে চল। আরে ভাই, আগে মেসে গিয়ে ব্যাগটা রাখতে তো হবে। ওকে চল। তারপর মেসে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে মামুনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আরে, এ তো আম্মু ফোন করেছে। ধরতেই, আম্মু এয়ারপোর্টে পৌঁছাচ্ছ? না, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। ওকে আম্মু। কলেজ থেকে মামুনের বাসা বাইকে করে যেতে 10 মিনিট মতো লেগেছে। মামুন কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমি কি আন্টিকে সালাম করলাম। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমি ভালো আছি। তোমার আম্মু কবে আসবে? এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছেছে মনে হয়। ও, চলো ভিতরে চলো। তারপর ভিতরে গিয়ে আন্টি ও আঙ্কেলের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই বসে গল্প করছি। হঠাৎ লিটনের ফোন আসলো। ফোনটা ধরতেই লিটন যা বলল তা শুনে আমার হাত পা থরথর করে কাঁপছে। আমি নির্বাক হয়ে বসে আছি, চোখ দিয়ে অশ্রু ফোটাই ফোটাই পড়ছে।
তারপর ভিতরে গিয়ে আন্টি ও আঙ্কেলের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই বসে গল্প করেছি। হঠাৎ লিটনের ফোন আসলো। ফোনটা ধরতেই লিটন যা বলল তা শুনে আমার হাত পা থরথর করে কাঁপছে। আমি নির্বাক হয়ে বসে আছি, চোখ দিয়ে অশ্রুর ফোঁটাই ফোঁটাই পড়ছে। আমি কি করব নিজেও ওটাই জানি। লিটন যা বলল, বস, আপনার পরিবারের লোকজন যেই হেলিকপ্টারে আসতেছে, ওই হেলিকপ্টার এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার আগেই কেউ বোম মেরে ধ্বংস করে দিয়েছে। এই কথা শোনার পর আমি কি করব সেটা তো নিজেই জানি না। তখনই মামুন বলল, নাইম, কি হয়েছে, কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? আম্মুরা যেই হেলিকপ্টারে আসতেছিল ওই হেলিকপ্টার এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার আগে কেউ বোম মেরে দিয়েছে। কি বলছি এসব নাইম? ঠিকই বলছি। তারপর আঙ্কেল আন্টি আমাকে সান্ত্বনা দিচ্ছে। তখনই মামুন বলল, আচ্ছা নাইম, তোদের সাথে কি কারো শত্রুতা ছিল? হ্যাঁ, সবাই আমার শত্রু, সবাই। মানে কি বলছিস তুই? কিছু তো বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, কারণ আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং কে এন নয়ন আলী। আমার শত্রু তো থাকবেই। আমার কথাগুলো শুনে আঙ্কেল ও আন্টির সাথে মামুনও অবাক হয়ে গেল। ওরা হয়তো ভাবছে নাইম কিভাবে কে এন নয়ন আলী হতে পারে, কিন্তু বাস্তবেই নাইমই হচ্ছে কে এন নয়ন আলী। আমরা সবাই নীরবভাবে বসে আছি। তখনই মামুন বলল, নাইম, যা হয়েছে বলে যা, আমরা তো আছি। মামুন, আমি যে কে এন নয়ন আলী তা যেন কেউ জানতে না পারে। ওকে। তারপর আমি মামুনদের কাছ থেকে বিদায় নিয়ে মেসে এসে বিছানায় শুয়ে কাঁদছি। তখনই লিটন ফোন করলো। ফোনটা ধরতেই, হ্যালো লিটন, বলো। বস, হেলিকপ্টারে 15,000 ভোল্টের বোম মারার কারণে আপনার পরিবারের কারো লাশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যারা আমার পিতা মাতা ও আদরের ছোট বোনকে মেরেছে তাদের আমি বাঁচতে দেব না, তাদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাবো। লিটন, তুই খোঁজ নাও কারা এই কাজ করেছে। ফোনটা কেটে দিতে আনমনে ভাবছি, যারা ওদের মেরেছে তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম বস। ভিএস। বস, লেডি কিং ও জোকার কিং তো একই দলের লোক, কিন্তু নামটা ভিন্ন দিয়েছে। এই খবরটা জানি, নতুন খবর থাকলে বলো। বস, আজকে রাত 9টায় লেডি কিং অনলাইন লাইভে আসবেন। ও, ধন্যবাদ। তুমি লিঙ্কটা সেন্ড করো, আমাকে পাঠিয়ে দাও। ওকে বস। আর হেলিকপ্টারে যারা বোম মেরেছে তাদের খোঁজার চেষ্টা চালাচ্ছি। ওকে। তারপর কলটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আর আসছে। শুধু মনে পড়ছে আব্বু আম্মু নীলার ওই আগের স্মৃতিগুলো। আর ভাবছি ওরা যদি বেঁচে থাকতো আজকে আমরা অনেক মজা করতাম। ভাবতে ভাবতে কখন যে 9টা বেজে গেছে নিজেই জানি না। তখনই মনে পড়লো লেডি কিং এর কথা। তখনই ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে মেসেঞ্জার থেকে লিঙ্কটা ওপেন করতেই দেখি একটা মেয়ে মুখোশ পরে লাইভে আসছে আর বলতে লাগলো, হাই অন, আমি লেডি গ্যাংয়ের বস এলকে তাসনিয়া জান্নাত। আজকে একটা বিশেষ কথা বলতে আমার লাইভে আসা। আমরা সবাই জানি কে এন মাফিয়া কিং গ্যাংয়ের বস কে এন নয়ন আলীকে নাকি সারা বিশ্বের লোক ভয় পায়। সে নাকি আন্ডারওয়ার্ল্ডের কিং, কিন্তু আমার মনে হয় না যে তিনি আন্ডারওয়ার্ল্ডের কিং। মনে হয় সে একজন ছিচকে সন্ত্রাসী, কারণ তার পরিবারে সবাইকে আমি বোম মেরে উড়িয়ে দিয়েছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। সে জানে যে লেডি কিং কত ভয়াবহ। নয়ন আলী, তুই যদি এই লাইভ ভিডিওটা দেখে থাকিস তবে শুনে রাখ, আমার সাথে লড়তে আসিস না, তুই নিজেই মরে যাবি। কথাগুলো বলেই সে লাইভ থেকে বেরিয়ে যায়। আমার কেননা লেডি কিং যে কণ্ঠ চেনা চেনা লাগছে। এদিকে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে। যদি লেডি কিংকে আমার সামনে পাই তবে তাকে ভয়ঙ্কর মৃত্যু দেব। এরকমভাবে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বই পড়ে খাওয়া দাওয়া করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে পাড়ি দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছালাম। কলেজের মাঠে একা একা হাঁটছি। হঠাৎ পিছন থেকে বন্যা ডাক দিল। হাই নাইম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো, কিন্তু তোমাকে আজ যেন কেমন চিন্তিত চিন্তিত লাগছে। কই না তো, আমি ঠিক আছি। ও, তখনই ওখানে মামুন
মুকসেদুর নাজমুলরা আসলো। নাজমুল আমাকে বলল, 1 সপ্তাহ হোস নেই কলেজে আসার, তাতে একজন জোগাড় করে ফেলেছিস? দেখলাম বন্যা লজ্জা পেয়ে মাথা নিচু করে। আমি নাজমুলকে বললাম, তোর মুখে তো সব আলতু ফালতু কথা ছাড়া ভালো কথা আসবে না। ওদের সাথে আরও কিছুক্ষণ গল্প করে বন্যা ও আমি ক্লাসে গেলাম। একে একে সব কটি ক্লাস করে বাইরে বের হয়ে বন্যা ও আমি হাঁটছি। বন্যা বলে উঠল, নাইম, আমরা আজকে পার্কে ঘুরতে যাব। না, আমার যাওয়া হবে না। না, তোমাকে আমার সাথেই যেতে হবে। কি আর করার, অবশেষে বন্যার কথা কাছে হার মানলাম। তারপর বন্যা আমার ফোন নাম্বারে নিয়ে চলে গেল। আমিও মেসে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করলাম। তখনই বন্যা ফোন দিয়ে বলল সে নাকি মেসের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমিও আর দেরি না করে বন্যার সাথে পার্কে গেলাম। পার্কে বন্যাও আমি হাঁটছি। আমাদের আশেপাশে অনেক প্রেমিক প্রেমিকা গাছের গোড়ায় বসে গল্প করছে। কেউ বাদাম খাচ্ছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই বন্যা বলতে লাগলো, তুমি কি কখনো প্রেম করেছো বা করো? না, করি না, মিথ্যা বললাম। এই প্রেমের কাহিনী পরে শোনাবো। ও, চলো আইসক্রিম খাবো। তারপর বন্যাকে নিয়ে আইসক্রিম খেয়ে মেসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে মেসে দেখে বন্যা ও বাসায় গেল। এভাবে কেটে গেল 15টা দিন। এই 15 দিনে কলেজে 5টা লোক খুন হয়েছে। সারা দেশ আতঙ্ক ছড়িয়ে গেছে। আমরা খুনিদের সন্ধান বের করার চেষ্টাও করেছে, কিন্তু পারিনি। অন্যদিকে পুলিশ ও পুলিশদের বের করার ব্যর্থ, কিন্তু আমরা হার মানব না। যে কাজ পুলিশ করতে পারবে না সে কাজ আমরা করে দেখিয়ে দেব। সবাই জানে যে লেডি কিং এই খুনগুলো করেছে। অন্যদিকে ধীরে ধীরে বন্যা আমার প্রেমে নেতিয়ে পড়েছে, কিন্তু ভালোবাসার কথা বলতে পারছে না। কথাই আছে না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, সেরকমই বন্যা। আজকে কলেজে বন্ধ, কারণ কালকে একটা লোক খুন হয়েছিল। তাই মেসে বসে ফেসবুকে ঢুকে লেডি কিংয়ের আইডি হ্যাক করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন ধরতেই লোকটা যা বলল তা শুনে আমার মুখে এক চিলতে হাসি ফুটলো। তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন ধরতেই লোকটা যা বলল তা শুনে আমার মুখে এক চিলতে হাসি ফুটলো। ফোনে যা বলল, বস, আমি লেডি কিংয়ের আইডিটা হ্যাক করে জানতে পারলাম ওরা আজকে সন্ধ্যায় নীল নদীর পাড়ের গুহায় প্রোগ্রামে বসবে। গুড, ওরা যেন বুঝতে না পারে যে আমরা আইডিটা হ্যাক করেছি। আরও ইনফরমেশন বের। ওকে বস। ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবছি আজকেই লেডি কিংকে এই পৃথিবী ছাড়তে হবে। তারপর লিটনকে ফোন করলাম। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম বস। ডাব্লিউএস লিটন, তোমাকে একটা কাজ করতে হবে। কী কাজ করতে হবে বলেন? আজকে এখনই নীল নদীর আশেপাশে ও গুহার প্রত্যেকটা অলিগলিতে রিমোট বোম সেট করবি। কেউ যেন জানতে না বা বুঝতে না পারে। আর আজকে সন্ধ্যায় অপারেশন বের হব। বড় বড় শক্তিশালী মাফিয়াদের সাথে নিতে হবে, তার ব্যবস্থাও করো। ওকে বস। ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিয়ে মেসের বাইরে এসে একটা দোকানে বসে চা খাচ্ছি। তখনই টিভিতে একটা নিউজ দেখে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। কারণ টিভিতে দেখাচ্ছে লেডি কিং 50 জন নারীকে ইংল্যান্ডে পাচার করে দিয়েছে। নিজের মনেই নিজেই প্রশ্ন করলাম, কী করে একজন নারী হয়ে অন্য একজন নারীকে বিদেশে পাচার করে দেয়? ভাবতেই কেমন যেন লাগছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। দেখলাম বন্যা কল দিয়েছে। প্রথমবার কলটা রিসিভ করতে করতে কেটে যায়। পরের বার ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, ওই কুত্তা, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? আসলে চা খাচ্ছিলাম তো তাই। ও, আমি তোমার সাথে দেখা করব, তাই মেসে যাচ্ছি। কেন দেখা করবে? বারে, তোমার সাথে দেখাও কি করতে পারবো না? আসো, কি আর করার। বন্যার বাসা থেকে মেসে দেখি দূরে না, তাই বন্যা হেঁটে হেঁটে আসলো। আমি চায়ের দোকানে বসেই আছি। বন্যা আমাকে বলল, নাই, মেসে চলো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? এখানেই বলো না। এখানে বলা যাবে না, মেসে চলো। কি আর করার, মেসে গিয়ে আমার রুমে গেলাম। গিয়ে বন্যা ও আমি বিছানায় বসে আছি। আমি বন্যাকে বললাম, কি বলবে বলো। আচ্ছা নাইম, তোমার বাসা কি এখানেই নাকি পাকিস্তানে? এখানে, আমাদের বাসা পাকিস্তানে। আমার আব্বুর একটা ব্যবসার জন্য 10 বছর আগে গিয়েছিলাম। এখন থেকে এখানেই থাকবো। তোমার আব্বু আম্মু ও তোমার বোন এখন কোথায় আছে? এ কথা মনে
উঠতেই আমার চোখ দিয়ে অজান্তে দুফোঁটা অশ্রু বের হয়ে গেল। নাইম, কাঁদছো কেন? বন্যা ওরা আর বেঁচে নেই। ওরা একটা দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কবে হয়েছে? 15 দিনে আগে যে হেলিকপ্টার বোম মারা হয়েছিল সেই হেলিকপ্টারে ওরা ছিল। সেই হেলিকপ্টারে তো বড় এক মাফিয়ার পিতামাতা মারা গেছে। বন্যা, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? শুনতে চাও? তবে শোনো। তার বন্যাকে আমি আমার সব কথা খুলে বললাম, আমি কে আর কি কি কাজ করি। দেখলাম বন্যা অবাক হয়ে আছে। অবাক হওয়ার কথা, কারণ সে এতদিন বড় একটা মাফিয়ার সাথে ছিল। তখনই বন্যা বলে উঠল, আমি তোমাকে ভয় পাই না, আর আমি তোমাকে একটা বিষয়ে সাহায্য করতে পারি। কি সাহায্য? আসলে নাইম, আমি একজন গুপ্ত হ্যাকার, সাথে সাইকোলজি ব্যবহার দিতে বোম কোথায় রাখা হয় সেটাও বলতে পারি। তাহলে ভালোই হবে। নাইম, আসলে আমি তোমাকে ভালোবাসি। শোনো বন্যা, মাফিয়াদের মনে ভালোবাসা হয় হয় শুধু অন্যের রক্তর ঝরানোর হয়। ভালোবাসা দিয়ে সবই জয় করা যায়। আমি না হয় আমার ভালোবাসা জয় করলাম। কখন যে আমি কার বুলেট এসে আমার শরীরে আঘাত হানবে তারও কোনো নিশ্চয়তা নেই। ওই বুলেট এসে তোমার শরীরে আঘাত হানার আগেই আমি আমার বুক পেতে দিব, তবুও আমার ভালোবাসার মানুষের কিছুই হতে দিব না। এ কথা শোনার সাথে সাথে বন্যার হাত ধরে একটা ঝটকায় টান দিয়ে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম আর বলতে লাগলাম, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তখনই আমার ফোনটা বেজে উঠলো। বের করে দেখলাম একটা আননং নাম্বার থেকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, বস, লেডি কিংয়ের লোকেশন পাওয়া গেছে। এই মুহূর্তে লেডি কিং নীলফামারী জেলার ভিতরেই আছে। ধন্যবাদ। তুমি একটা কাজ করো। কি কাজ? লেডি কিং কোথায় যাচ্ছে এবং কোথায় ফিরছে সেই এলাকার নামটা নোট করে রাখবে। ওকে বস। ফোনটা কেটে দিয়ে বন্যাকে বললাম, বন্যা তুমি আজকের মতো চলে যাও, আমার অনেক কাজ আছে, আর আমার আসল পরিচয়ের কথা কাউকে বলবে না। ওকে, চলে গেলাম, কালকে আবার দেখা হবে, বাই। বন্যা চলে গেল। আর এদিকে আমি আমার ফোনটা বের করে ইংল্যান্ডের একটা বড় মাফিয়াদেরকে ফোন করলাম। ফোনটা রিসিভ করতে ওদের থেকে, আসসালামু আলাইকুম বস। ডাব্লিউএস। শোনো, আব্দুর রহিম বাংলায় কথা বলবে। ওর নাম আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাজ কেমন চলছে? তোমার ওখানে লেডি কিং 50 জন নারী পাচার করেছে, আর এদিকে আমার পরিবারের 3 জন লোককে মেরে ফেলেছে। সব ঠিকই বলছি। তুমি তোমার ওদিকের পাচার হওয়ার নারীদের উদ্ধার করো। যদি লোক লাগে তবে আমাকে বলবে। ওকে বস। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখলাম একটা আননং নাম্বার থেকে ফোন করেছে। রিসিভ করতে ওদিক থেকে, বস, বর্তমানে লেডি কিংয়ের লোকেশন নীল নদীর গুহার ভিতরে। ওকে ধন্যবাদ। ফোনটা কেটে দিয়ে লিটনকে ফোন করলাম। রিসিভ করতেই, বস, প্রায় 70 জন লোক রেডি হয়ে আছে। ধন্যবাদ, আমি বাইক নিয়ে যাচ্ছি। ফোনটা কেটে দিয়ে আমার রাইফেল 420 আর ব্ল্যাক প্যান্ট, শার্ট ও মুখোশটা একটা ব্যাগে নিয়ে বাইক চালাতে লাগলাম। প্রায় 10 মিনিটের মধ্যে আমার আস্তানায় আসলাম। আমি আমার পোশাকগুলো চেঞ্জ করে সবাইকে বললাম, গাড়িতে ওঠো। এখানে 5টা গাড়ি, সবাই গাড়িতে উঠলো। আমি সবার প্রথমে গাড়িতে কিছু দূর যেতেই আমি গাড়ি থামাতে বললাম, কারণ গাড়ির আওয়াজ শুনে ওরা যেন ফেলতে পারে যে কেউ ওদের আক্রমণ করতেছে। আসলে আমি লিটনকে বললাম, তোমরা 30 জন গুহার বাইরে লুকিয়ে থাকবে, আর আমরা 40 জন ভেতরে যাব। যাই হোক, কিছুক্ষণ হাঁটলে নীল নদী, তাই সবাই মিলে আস্তে আস্তে গুহার দিকে যাচ্ছি। ওই 30 জন গুহার আশেপাশে লুকিয়ে পড়েছে। আমরা গুহার একটু কাছে যেতেই দেখলাম বাইরে 15-20 জন লোক পাহারা দিচ্ছে। আমি ইশারা করতেই ওই লোকেদের লাশ মাটিতে পড়ে গেল। আমরা গুলি করলে আওয়াজ হবে না, কারণ আমরা রাইফেলে সাইলেন্সার খুলে রেখেছি। আমরা ধীরে ধীরে গুহার ভিতরে যাচ্ছি। গিয়েই দেখলাম 40 জন লোক প্রোগ্রাম করছে, আর সামনে 3 জন মহিলা বসে আছে। ওখান থেকে একজন বক্তব্য উপস্থাপন করছে। আমি ইশারা করতেই যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে আমি দেখলাম ওই 3 জন মহিলা গুহার বাইরে দৌড়াতে লাগলো। আমি তাদের গুলি করার আগেই একটা মহিলা আমার হাতে গুলি করে দেয়। তখনই আমি
গুহার পশ্চিম দিকে লুকিয়ে পড়লাম। ওদিকে গুলি করলাম না, কারণ ওদের ধরে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দিব। তখনই আমি লিটনকে ফোন করলাম। রিসিভ করতেই, লিটন, বাইরে 3জন মহিলা যাচ্ছে, ওদের বন্দি করো, আমার আস্তানায় নিয়ে যাও, আর মনে রেখো ওদের গুলি করবে না। আর হ্যাঁ, বোমের রিমোটটা আমার গাড়ির ওপর রেখে যাবে। ওকে বস। এদিকে লেডি কিংয়ের সব লোক লাশ হয়ে মাটিতে পড়ে আছে, সাথে আমাদেরও কয়েকজন লোক। তারপর আমি সবাইকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ একজন বলল, বস, লেডি কিং কি ধরা পড়েনি? লেডি কিং এর এত বড় ক্ষমতা নেই যে এনকে নয়নের হাত থেকে পালিয়ে যাবে। তারপর গাড়িতে উঠে কিছু দূর যেতেই রিমোটটা হাতে নিয়েই দিলাম নীল বাটনের চাপ। তখনই গুহার আশে জ্বলতে শুরু করলো আর সব ধ্বংস হয়ে গেল। এদিকে প্রায় 10 মিনিটের মধ্যে আমি আমার আস্তানায় গিয়ে পৌঁছালাম। আস্তানায় গিয়ে লিটনকে বলে গলিটা বের করে ব্যান্ডেজ করে নিলাম। আমরা আমাদের গলি নিজেই বের করি। তারপর লিটনকে বললাম, লিটন, লেডি কিংকে কোন ঘরে বন্দি করে রেখেছিস? সামনের ঘরটায় চলেন বস। তারপর সামনের ঘরটায় গিয়ে দেখলাম 3জন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিস আর ওদের মুখে মাস্ক লাগানো। তখনই মাঝের মহিলাটা বলতে লাগলো, নয়ন, ভালো যদি চাস তবে আমাকে ছেড়ে দে, না হলে জোকার কিং কিন্তু তোকে ছাড়বে না। মহিলাটার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। তাই লিটনকে বললাম, লিটন, লেডি কিং ম্যাডামের কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে, মাস্কটা খুলে দাও। ওকে বস। আমার কথা মতো লিটন লেডি কিং এর মাস্কটা খুলে ফেললো। তার মুখটা দেখে মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার কথা মতো লিটন লেডি কিং এর মাস্কটা খুলে ফেললো। তার মুখটা দেখা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ আমি কাকে দেখছি? এ তো হলো তাসনিয়া, আমার আগের জিএফের সাথে আমার পাকিস্তানের রিলেশন হয়, আবার একটা কারণ বশত আমাদের ব্রেকআপ হয়ে যায়। চলুন একটু অতীতে ফিরে যাই। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার পরিবারের সবাই, যেমন আব্বু আম্মু, লিনা, দাদা দাদি, সবাই মিলে পাকিস্তানে যাই, কারণ সেখানে দাদা ও আব্বু একটা ব্যবসা করবে। আমরা পাকিস্তানে গিয়ে পৌঁছালাম। পরের দিন আব্বু আমাকে একটা স্কুলে 8-এ ভর্তি করিয়ে দেয়। আমি প্রথম দিন স্কুলে যেতেই দেখলাম কয়েকজন লোক মিলে একটা বৃদ্ধ লোককে মেরে তার মেয়েকে তুলে নিয়ে গেল। বৃদ্ধ লোকটা কান্না ও রক্ত ভরা শরীর দেখে আমার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। তখনই পিছন থেকে একটা লোক আমার কাঁধে হাত রেখে বলল, তুমি কাঁদছো কেন বাবা? ওই লোকটা কান্না ও রক্ত ভরা শরীর দেখে আমি চোখের পানি আটকাতে পারলাম না। ও, তুমি কে? আগে তো কখনো স্কুলে দেখিনি। আমিও আমার পরিবারের লোকজন কয়েকদিন আগে বাংলাদেশ থেকেই পাকিস্তানে এসেছে। ও আচ্ছা কাকু, লোকগুলো মেয়েটাকে নিয়ে যে কি করবে? ওরা পাচারকারী, মেয়েটাকে ওরা পাচার করবে। পুলিশকে বলে দিলে তো হয়। ওরা মাফিয়ার লোক, ওদের পুলিশও ভয় পায়। কাকু, মাফিয়া কি করে হয়? আমিও একটা বড় একটা মাফিয়া হয়ে ওদের ধ্বংস করতে চাই। তাহলে তোমাকে অনেক পরিশ্রম ও অনেক ভয়াবহ কাজ করতে হবে। আমি সব কাজ করতে রাজি। তাহলে তোমাকে পড়ালেখার ফাঁকে ফাঁকে বড় বড় ভয়ঙ্কর ট্রেনিং দিতে হবে। আজ থেকে ট্রেনিং দেয়া তোমাকে শেখাবো। ওকে কাকু। তারপর ক্লাস ছুটি হওয়ার পর ও মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে 2 বছরের মধ্যে বড় বড় ট্রেনিংয়ের মধ্যে দিয়েই আমি হয়ে উঠি একটা অন্ধকার জগতের ন্যায় ও নীতিবান মানুষ আর খারাপ লোকদের জম। এসএসসিও পাশ করেছি, জিপিএ 5 পেয়ে আমার একটা নতুন কলেজেও ভর্তি হয়েছে। আজকে আবার কলেজের প্রথম দিন, তাই একটু আগেই বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে আমি কলেজে পৌঁছে বাইকটা স্ট্যান্ড রেখে আমি পাশে ভালো করে দেখছি। কিছুক্ষণ পর ক্লাসে গিয়ে একটা সিটে বসলাম। আশেপাশে সিটগুলোতে তাকিয়ে দেখি মাত্র কয়েকজন ছেলে ও মেয়ে এসেছে। প্রায় 5 মিনিট পর লক্ষ্য করলাম রুমে ছাত্রছাত্রী ঢুকে সিটগুলো পূরণ হয়ে গেল। হঠাৎ পিছন থেকে কে যেন আমার হাতটা শক্ত করে ধরলো। তাকিয়ে দেখি একটা মেয়ে, তাই বলতে লাগলাম, কিছু বলবেন? আপনাকে ভালোবাসি। কি আলতু ফালতু বকছেন? আপনি পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল।
আপনার ভালোবাসার পাগল। কি বজ্জাত মেয়ে বাবা। এই হাত ছাড়েন। এবারের মতো ছাড়লাম, পরে কিন্তু আর ছাড়বো না। তারপর স্যার আসলো। স্যার এসে বাইকে তারপর স্যার এসে সবাইকে সবার পরিচয় দিতে বলল। একে একে আমরা সবাই সবার পরিচয় স্যারকে দিলাম। এভাবেই একে একে সবটি ক্লাস শেষ হয়ে গেল। বাইরে বের হতেই পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখলাম সেখানকার মেয়েটা, কিন্তু ও আমার নামটা কি করে জানলো? হয়তো স্যারের কাছে পরিচয় দেওয়ার সময় জেনেছে। মেয়েটা যা বলল। হ্যালো মিস্টার নাইম খান। কি সমস্যা আপনার? কিছু বলবেন নাকি? আসলে আজকে প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখায় ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর এই ভালো লাগা বেশি দিন থাকে না, কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। প্রথম দেখায় যদি একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হতে পারে, তবে প্রথম দেখায় ভালোবাসা কেন হয় না? আপনি আমাকে চেনেন, জানেন না হয়তো আমি একটা খারাপ ছেলেও হতে পারি। হয়তো আমি আপনাকে চিনি না, কিন্তু কয়েকদিন আপনার সাথে কাটালে ঠিক চিনে যাব। আর আপনি যদি খারাপ হন, তাহলে আপনাকে ভালো করার দায়িত্ব আমি নিব। এখন আমি যাই। ওকে যাও, তবে আমার নামটা জেনে রাখো। আমার নাম তাসনিয়া জান্নাত। তারপর মেয়েটাকে অর্থাৎ তাসনিয়াকে আর কিছু না বলে আমি বাইক স্ট্যান্ডে গিয়ে বাইকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে পৌঁছালাম। বাসায় গিয়ে দেখি আব্বু, আম্মু, নীলা ও দাদা দাদি বসে গল্প করছে। ওখানে যাওয়া মাত্র আম্মু বলতে লাগলো, নাইম কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালো প্লাস খারাপ দুটোই কাটছে। খারাপ দিকটা একটু বলো তো, শুনি কেমন খারাপ কাটলো। তাহলে শোনো। তারপর একে একে কলেজের সব ঘটনা আম্মুদের বললাম। দেখলাম আম্মু সহ বাকি সবাই হাসতেছে। তখনই দাদা বলতে লাগলো, আজকে তাহলে আমার নাতনি বউ আমার নাতিকে ডিস্টার্ব করছে। হাসতেছো হাসো, যত খুশি তত হাসো। আম্মু ভাত বাড়ো, ফ্রেশ হয়ে আসছি। যাও ফ্রেশ হয়ে আসো। তারপর খাওয়া দাওয়া করে আম্মুর সাথে বসে আছি। তখনই আম্মু বলতে লাগলো, নাইম মেয়েটা দেখতে কেমন? কোন মেয়ের সাথে কথা বলছো? কলেজে যেই মেয়েটা তোকে প্রপোজ করেছিল। তা জেনে কি করবে? তাছাড়া এসব আলতু ফালতু মেয়ের কথা বাদ দাও। বল না বাবা। দেখতে বেশটা ভালোই আছে। তারপর আমি আমার রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরতেই ওদিক থেকে, নাইম, তোমাকে আজকে সন্ধ্যায় একটা অপারেশনে যেতে হবে। ওকে কাকু। তারপর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা বাজে। তাই কাকুকে ফোন করলাম। কাকু কোথায় যেতে হবে বললেন। আমরা তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি, তুমি চলে আসো। তার আম্মুকে একটা বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে। বাসা থেকে বের হয়ে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে গিয়ে বসা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। প্রায় 15 মিনিটের মধ্যে গাড়িটা একটা পুরোনো বাসায় বেশ খানিকক্ষণ দূরে দাঁড় করালো। আমার গাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলাম। তখনই কাকু কিছু ড্রেস বের করে দিয়ে বলল, নাইম, এই ড্রেসগুলো পরে নাও, তাহলে তোমাকে কেউ দেখলেও চিনতে পারবে না। ওকে, এখন কি করতে হবে বলেন। এই পুরনো বাসায় কয়েকজন বড় মাফিয়া একটা মেয়েকে তুলে এনেছে, ওই মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে। এই কথা শোনা মাত্র আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। তখনই কাকুকে বললাম, কাকু আমি একাই যাব, আপনারা এখানে দাঁড়িয়ে থাকেন। তুমি একাই পারবে না, আমরাও যাব। কাকু চিন্তা করবেন না, আমি 2 বছর ট্রেনিং এমনি এমনি দেই নাই। তারপর কাকুর কাছ থেকে রাইফেল 420 নিয়ে আমি একাই গেলাম। গিয়ে দেখলাম 7টা লোক মিলে একটা মেয়েকে বেঁধে রেখেছে। আর মেয়েটা কান্না করে বলছে আমাকে ছেড়ে দিন। আর তারা মেয়েটার কথা শুনে তার সাথে অশ্লীল ভাষায় কথা বলছে। আমি লোকগুলোর সামনে গেলাম। তখনই একটা লোক বলতে লাগলো, ওই তুই কে রে? হ্যাঁ, তোদের জম। তখনই একটা লোক যেই আমাকে গুলি করতে যাবে, তার আগে আমি তাকে পৃথিবী ছেড়ে পরপারে পাঠিয়ে দিলাম। তা দেখে বাকি 6টা লোকও আমাকে গুলি করার জন্য রাইফেল বের করতেই তাদের লাশগুলো মাটিতে লুটিয়ে পড়লো। মানে তারা রাইফেল বের করার আগেই আমি তাদের গুলি করে দেই। দেখলাম মেয়েটা ভয় পেয়ে আছে। ভয় পাওয়ারই কথা, কারণ তার সামনে 7টি লোক খুন হয়েছে। আমি মুখোশ পরে থাকায় মেয়েটা আমার মুখ দেখতে পারে নাই। তখনই আমি মেয়েটাকে বলতে লাগলাম, আপু আর ভয় নেই, এখন থেকে আপনি নিরাপদ। মেয়েটার বাঁধন খুলে দিয়ে, ভাইয়া
আপনি আমার যে কত বড় উপকার করেছেন আমি জীবনেও এই উপকারের কথা ভুলব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা তো আমার কর্তব্য। দোয়া করবেন আমি যেন সব সময় ন্যায়ের পথে থাকতে পারি। আপনার নাম কি ভাই? কিছুদিনের মধ্যে জানতে পারবেন। চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। চলুন। তারপর আমিও মেয়েটার গাড়ির কাছে যেতেই কাকু আরও লোকেরা মুখে মুখোশ পরে নেয়, কারণ মেয়েটা যেন আমাদের চিনতে পারে না। তারপর মেয়েটাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে কাকু কলেজের দিকে গাড়ি চালাতে লাগলো। তাই আমি কাকুকে বললাম, কাকু কলেজে যাচ্ছেন কেন? আরও অপারেশন আছে নাকি? না, নেই, তুমি গেলে দেখতে পাবে। গাড়ি চলছে। কলেজের দিকে হঠাৎ আমার চোখে একটা দৃশ্য পড়ল। কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে মারছে। তা দেখে আমি কাকু বলে গাড়ি দাঁড় করিয়ে ছেলেগুলোর কাছে গিয়ে ওদের বলতে লাগলাম, ভাই ওকে মারছেন কেন? তাতে তোর কি রে? আমরা কাকে মারবো কাকে কাটবো তার কৈফত কি তোকে দিতে হবে? তারপর আমি আবার রাইফেল বের করে ওদের চিরদিনের জন্য খুব বাড়িয়ে দিলাম। দেখলাম মার খাওয়ার ছেলেটা ভয় পেয়ে আছে। আমি ছেলেটাকে বললাম, ওরা তোমাকে মারছিল কেন? সামনের বস্তিতে আমিও আমার বোন থাকতাম। এই ছেলেগুলো আমার বোনকে তুলে নিয়ে যায়। আমি অনেক বাধা দিয়েও তাদের সাথে পেরে উঠতে পারিনি। তখন আমি পুলিশের কাছে রিপোর্ট করতে যাই। ওরা আমাকে মারছিল। তোমার বোন এখন কোথায়? ও আর পৃথিবীতে নেই। ওর নরপশুরা ওকে মেরে ফেলেছে। ও আচ্ছা ভাই, আপনি কে? একজন সৎ মাফিয়া, অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। ভাইয়া, আমিও একজন মাফিয়া হয়ে ভালো কাজ করতে চাই। দেশের সকল অন্যায় দূর করতে চাই, আর কারো বোনের জীবন নষ্ট হতে দিতে চাই না। ওকে, তুমি আমার সাথে চলো। তারপর আমি ছেলেটাকে নিয়ে গাড়িতে উঠলাম। উঠে কাকুকে এর বিষয়ে সব কিছু বললাম। আর হ্যাঁ, ছেলেটার নাম লিটন। ইতিমধ্যে আমরা কলেজে আসলাম। গাড়ি থেকে নেমে কাকুকে বললাম, কাকু এখন কোথায় যেতে হবে? ওই রুমটাতে চলো। তারপর আমরা ওই রুমটায় গেলাম। গিয়ে তো আমি অবাক। তারপর আমরা ওই রুমটায় গেলাম গিয়ে তো আমি অবাক, কারণ রুমটায় 40 থেকে 45 জনের মতো লোক বসে আছে। আমি কাকুকে বললাম, কাকু এখনও এতগুলো লোক কেন? নাই, এরা সবাই নির্যাতিত, তাই আমরা এদের সাথে নিয়ে একটা বড় মাফিয়া গ্যাং তৈরি করব। তারপর আমরা সবাই সাথে কথা বলে একটা মাফিয়া গ্যাং তৈরি করলাম। গ্যাংয়ের নাম কেন মাফিয়া কিং, এবং এই গ্যাংয়ের সব হিসাবে আমাকে নির্বাচিত করে। আর এইখানে আমার নাম হলো কেন নয়ন আলী। হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো, কাকু কেন বড় মাফিয়া গ্যাং তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লো? তখনই আমি কাকুর দিকে ওই প্রশ্নটা ছড়ে দিলাম, আচ্ছা কাকু, মাফিয়া কিং গ্যাং তৈরি করাতে আপনার কী লাভ? দেখলাম কাকুর হাসি মুখটা এক নিমিষেই মলিন হয়ে গেল, আর কাকুর চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু পড়ছে। তখনই আমি বলতে লাগলাম, আসলে কাকু, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। না নাই, ঠিক আছে, তুমি যদি আমার ব্যাপারে শুনতে চাও তাহলে বলছি। 3 বছর আগে আমি আর আমার স্ত্রীর সাথে 17 বছরের একটা মেয়ে নিয়ে আমার সংসার বেশ ভালোই কাটছিল। আমার মেয়ের নাম নূপুর, ক্লাস 8-এ পড়ে। একদিন নূপুর স্কুলের জন্য বের হলো। এদিকে সন্ধ্যা গড়িয়ে এলো, তবুও সে বাড়িতে ফিরল না। আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। এদিকে তার স্কুল বন্ধ, বান্ধবী বাসাসহ পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেছি। পুলিশকে রিপোর্ট করলাম, তবুও কেউ তাকে খুঁজে বের করতে পারলো না। এদিকে নূপুরের মা কান্না করতে করতে প্রায় আধমরা হয়ে গেছে। এদিকে 3 দিন পর নূপুরের লাশ পাওয়া যায় একটা জঙ্গলের মধ্যে। কেউ আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। নূপুরের লাশ আমার বাসায় আনা হয়। এদিকে নূপুরের মা মেয়ের মাথায় খবর পেয়েই নিজের মেয়ের শোকে মরে যায়। একদিন বউ মেয়ের লাশ দেখে আমিও ঠিক থাকতে পারলাম না। কান্না করতে করতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। বউ মেয়ের লাশ দাফন করা হয়। সেদিন আমি ওদের কবর শুয়ে শপথ করেছি, যারা আমার মেয়েকে মেরেছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। কয়েকদিন পর শুনলাম জোকার কিংয়ের লোক আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর আমি আবারও শপথ করলাম, এই দেশে একটা বড় মাফিয়া গ্যাং তৈরি করে ন্যায়ের পথে চালাবো। যেন কেউ খারাপ কাজ করার আগে 100 বার ভাবে।
কিন্তু আমি একা মানুষ বলে এতদিন কিছুই করতে পারিনি। আজকে তোমার সাহায্য পেয়ে আমি অর্ধেক শপথ পূরণ করলাম। তারপর পুরো শপথ পূরণ করব ইনশাআল্লাহ। তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে পাড়ি দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে কলেজে পৌঁছালাম। বাইকটা পার্ক করে ক্লাসের এদিকে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে তাকাতেই দেখি তাসনিয়া। এই যে মিস্টার নাইম খান, কিছু বলবেন? আমাকে কি ভালোবাসা যায় না? না, আপনাকে কখনো আমি ভালোবাসতে পারবো না। তোমাকে না পেলে আমি বাঁচবো না নাইম। তুমি না বাঁচলে আমার কি হবে? মানে? তোমাকে অনেক ভালোবাসি পাগলি। সত্যি নাইম? আই লাভ ইউ। দৌড়ে এসে তানিশা আমাকে জড়িয়ে ধরলো। হেই, কি করছো? সবাই তো দেখছে। দেখলে দেখুক, আমার জিনিস আমি ধরেছি, তাতে ওদের কি? তারপর কোনো মতো তাসনিয়াকে ছাড়িয়ে দুজনে ক্লাসে গেলাম। একে একে সবগুলো ক্লাস করে বাইরে আসতে তানিশা বলল, নাইম চলো, আজকে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তোমার বিষয়ে আম্মুকে সব বলেছি। কি বলছো? আম্মুকে বলেছি কলেজের একটা ছেলেকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমাকে সহ্য করতে পারে না। তখন আম্মু বলল ওর কাছে কান্নার অভিনয় করলে নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। তাহলে তুমি মিথ্যে কান্না করেছিলে? বলেছি, কি করবে শুনি? কিছুই করতে তো পারবে না। চলো না আমাদের বাসায়। আজকে না, অনেক দিন যাবে। ঠিক তারপর আছে। তাসনিয়া কাছ থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বাসায় এসে বাইকটা পার করে ভিতরে গিয়ে দেখি আম্মু, দাদি ও নীলা বসে আছে। আমাকে দেখে নীলা বলল, ভাইয়া, আজকে তোমাকে ভাবি ডিস্টার্ব করেনি? এই পিচ্ছি, তোকে এগুলো কে বলতে বলেছে বল, না হলে তোকে আজ মারবো। কলেজে ভাবির সাথে আড্ডা দিয়ে এসে এখন আমাকে মারার হুমকি দিচ্ছে। আবার কথা বলিস? চুপ কর, না হলে মেরে পিঠের চামড়া তুলে নেব। তারপর ওর সাথে আর কথা না বলে আম্মুকে বললাম, আম্মু ভাত বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দেখলাম একটা ঘুম। সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠে আম্মুকে বললাম, আম্মু আজ থেকে সন্ধ্যায় আমি প্রাইভেট পড়াতে যাব, আর রাত 9টায় প্রাইভেট থেকে ফিরবো। এটা কিন্তু বাইরে বের হওয়ার একটা চাল। রাতে আবার প্রাইভেট? তোকে রাতে কোথাও পড়তে হবে না। আম্মু স্যারটা ভালো করে বোঝাই, মিস করলে পরে কান্না করলেও পারবে না। ঠিক আছে। তারপর হাতে 2টা বই নিয়ে কলেজের দিকে যাচ্ছি। প্রায় 5 মিনিট কলেজে আসলাম। এসে দেখি আমাদের গ্যাংয়ের লোকেরা সবাই রাইফেল হাতে বসে আছে। রাইফেলগুলো আমাদের গ্যাংয়ের গোপন মাফিয়ারা ইংল্যান্ড থেকে আনে। এটা কিন্তু আমাদের কলেজটা না, এটা আমাদের স্কুলটা, সাথে কলেজও করাই। আমি ওদের কাছে গিয়ে বললাম, আজ থেকে আমরা লড়াই নেমে পড়লাম। যেখানে দেখবো খারাপ ভিএস অনেক কাজ চলছে, সেখানেই আমরা রুখে দাঁড়াবো। ওকে বস। তারপর থেকে আমরা সারা দেশে ড্রাগস, হিরোইন, ইয়াবা ও ধর্ষণ করা সহ অন্য অন্য অপরাধ খারাপ কাজগুলো বন্ধ করে ফেললাম। দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। এখনই এই পাকিস্তান সহ বেশ কয়েকটা দেশে এনকে মাফিয়া কিং এর নাম শুনলে মানুষের স্পন্দন থেমে যায়। কারণ তারা আজ পর্যন্ত যতগুলো লোককে মেরেছে তাদেরকে বিস্ময়ভাবে কেটে মৃত্যু দিয়েছে। আর যারা ওদের খপ্পরে পড়ে ও জীবন নিয়ে পালিয়ে এসেছে, তারা খোদার কাছে দোয়া করতে যেন এনকে মাফিয়া কিংয়ের নজরে কখনো না পড়ি। এদিকে আমরা জোকার কিংয়ের খোঁজ বের করে যা শুনলাম তা শুনে একটু খুশি হলাম। মানে জোকার কিং ছোট ভাই জোকার কিং কে মেরেছে, নিজেই হয়েছে জোকার কিং। আর ও এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে গেছে। আজকে সন্ধ্যা 6টায় একটা অপারেশন আছে, আর আজকে যাকে মারবো সে হলো একটা ধর্ষক। তাই 6টা বাসা থেকে বের হয়ে দেখি 3টা গাড়ি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে গাড়িতে বসা মাত্রই গাড়ি চলতে থাকলো। হঠাৎ একটা বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালো। আমি গাড়ি থেকে বাইরে বের হয়ে আমার রাইফেল 420টা নিয়ে চুপি চুপি ওই বাড়িটার ভিতরে গেলাম। গিয়ে দেখি ধর্ষক ছেলেটা একটা চেয়ারে বসে আছে। আমি কিছু না ভেবে দিলাম ওর বুকে 3-4টা গুলি করে। ছেলেটাকে মারার সময় একটা মেয়ে আমাকে দেখে ফেলে। আমি মেয়েটাকে অত ভালো করে দেখতে পারিনি। তখনই মেয়েটা বলতে লাগলো, নাইম তুমি এখানে?
আর আমার ভাইকে কেন মারলে? আমি দৌড়ে গিয়ে বাড়িতে ওঠা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। আমি ভাবছি মেয়েটা আমাকে চিনলো কি করে, কণ্ঠটাও তো বেশ চেনা চেনা লাগছিল। এসব ভাবতে ভাবতে কখন যে গাড়ি আমার বাসার সামনে এসেছে নিজেই জানি না। লিটনের ডাকে আমার ঘোর ভাঙলো। বস, আপনার বাসার সামনে এসেছে। ও, তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইকে নিয়ে কলেজে গেলাম। বাইকটা পার্ক করে ক্লাসে গিয়ে সবটি ক্লাস করে বাইরে বের হতেই তাসনিয়া কয়েকটি পুলিশ নিয়ে আমার সামনে হাজির হলো। পুলিশ দেখে ইতিমধ্যে সকল শিক্ষক ও শিক্ষার্থী সবাই আমাদের ঘিরে ধরে। তখনই তাসনিয়া বলতে লাগলো, স্যার, এই শয়তানটা কাল সন্ধ্যায় আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। এই ছেলে, হাজতে চলো। স্যার, আমি তো খুন করিনি, ও মিথ্যে বলছে। সত্য মিথ্যা আদালতে যাচাই করবে। স্যার, আমি একটা ফোন করতে পারি। কাকে ফোন করবে? আমার পিতামাতাকে। ওকে করো। আমি একটু দূরে গিয়ে লিটনকে ফোন করি, সব কিছু বললাম। তারপর পুলিশগুলো আমাকে গাড়িতে উঠায় আর সাথে তাসনিয়াও উঠে আর আমাকে বলতে থাকে, কি দোষ করেছিল আমার ভাই? আমি মাথা নিচু করে আছি। তখনই গাড়ি দাঁড় করালো, কারণ সামনে 12-13টা গাড়ি দাঁড়িয়ে আছে আর অনেকগুলো লোক কালো পোশাকে দাঁড়িয়ে আছে। তা দেখে আমরা সবাই নামলাম। এদিকে আমি হাসছি। তখনই লিটন পুলিশদের দিকে আসলো। তখনই একটা পুলিশ লিটনকে বলতে লাগলো, লিটন ভাই, আপনি এখানে? আপনি ডাকলে তো আমি নিজেই আপনার কাছে চলে যেতাম। রাজা যখন বন্দি থাকে তখন তো প্রজারা আসবেই। মানে? ওই যে আমাদের বস KN নয়ন আলী। তখনই পুলিশ এসে আমার পায়ে পড়ে গেল আর বলছে, ভাই, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে। এই বলে লিটনের কাছ থেকে একটা মুখোশটা নিয়ে মুখে পড়লাম, কারণ ইতিমধ্যেই রিপোর্টরা এসে গেছে। অন্যদিকে তাসনিয়া তো অবাক, সে ভাবছে নাইম কি করে এনকে নয়ন আলী হতে পারে। তখনই আমি তাসনিয়ার কাছে গিয়ে বলতে লাগলাম, তাসনিয়া, তোমার ভাই একটা বড় অন্যায় করেছে, তাই তাকে আমি মেরে ফেলেছি। নাইম, আমার ভাইকে আমি চিনি। আর হ্যাঁ, শুনে রাখো, আমি চলে যাচ্ছি। একদিন আমি ফিরে আসব, সেদিন তুমি আমার পায়ে পড়বে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। তাসনিয়া আমার কথা না শুনে চলে গেল। আমি এদিকে গাড়ি করে আমার বাসায় এসে আম্মুকে বলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলছিল 2টা বছর। এদিকে আমার পরিবারের সবাই আমার ব্যাপারে জানে যে আমি এনকে মাফিয়া কিং গ্যাংয়ের বস। অন্যদিকে তাসনিয়াও কলেজে আসে না, তার বাসায় গিয়ে দেখি তালা মারা। একদিন হঠাৎ আমার পরিবারের ওপর হামলা হয়। আমার দাদা দাদিকে মেরে ফেলেছে। কে মেরেছে তার খোঁজ পাওয়া যায়নি। আমি লোক লাগিয়ে দিয়েছি, খোঁজ চলছে। আমাকে একটা কাজের জন্য রাশিয়া যেতে হবে, তাই আমার বাড়িতে অনেকগুলো সিকিউরিটি গার্ড লাগিয়ে দিলাম, যেন কেউ আর আমার পরিবারের লোকদের ওপর হামলা চালাতে না পারে। আমি হেলিকপ্টারে করে রাশিয়া গেলাম, সাথে অনেকগুলো হেলিকপ্টার আছে, ওগুলোতে গার্ড আছে। 7 ঘন্টার মধ্যে রাশিয়া পৌঁছালাম। সেখানকার মাফিয়া কিংয়ের বস রোবার্টে এসে আমাকে রিসিভ করে তার বাসায় নিয়ে যায়। রাতে উনি আমার কাছে এসে বলে, বস, আপনাকে ডাকার কারণ হচ্ছে আমার দেশে অনেক চোরাই কারবার চলে, অনেক মেয়ে ধর্ষিত হচ্ছে, কিন্তু কে এই কাজগুলো করছে আমরা তাদের ধরতে পারছি না। ও, 7 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে বস। পরের দিন সকালে আমার সকল লোকদের এক জায়গায় ডাকি, ওদের বলি এই রোবার্টে এর আন্ডারওয়ার্ল্ডে যতগুলো লোক আছে তাদের ওপর পরিপূর্ণভাবে নজর রাখবে, আর যাদের সন্দেহজনক মনে হবে ওদের ওইখানে মেরে ফেলবে। বস, আমি যা বলেছি তাই করবে। ওকে বস। 2 দিন পর শোনা গেল রোবার্টের কয়েকটা লোককে খুন করা হয়েছে। তাই রোবার্ট আমার কাছে এসে বলল, বস, এদিকে যে দিন দিন আমার লোকগুলো মারা যাচ্ছে, ওদের মরতে দাও। কি বলছেন এসব বস? ঠিকই বলছি, কারণ তোমার লোকগুলো এই দেশে এরকম কর্মকাণ্ড করছে। ওকে বস, আপনি যা ভালো বুঝেন তাই করেন।
6 দিনের মধ্যে সব চোরাই কারখানা সহ ধর্ষকগুলো বন্ধ হয়ে গেল। আর আমি এদিকে খবর পেলাম বাংলাদেশে নাকি নারী পাচার সহ যুব সমাজকে কারা যেন ধ্বংস করেছে। এই খবর পেয়ে আমি আম্মুকে ফোন করে বললাম আমি বাংলাদেশে যাচ্ছি, কয়েকদিন পর তোমাদেরকেও আনবো। রোবার্টের কাছ থেকে বিদায় নিয়ে হেলিকপ্টারে উঠে বসলাম, সাথে অনেকগুলো হেলিকপ্টারও আছে। তখন লিটন বলে উঠল, বস, আমরা কোন জেলায় যাব? নীলফামারী জেলায় চলো, আর ওখানেই আমি কিন্তু ছদ্মবেশে থাকবো। ওকে বস, আর আমি নীলফারমের মামুনকে বলে আমাদের থাকার জায়গাটা ঠিক করতেছি। লিটন, আমি একটা কলেজে ভর্তি হয়ে ওখানকার মেসে থাকবো। ওকে বস। প্রায় 8 ঘন্টার মধ্যে আমরা নীলফামারীতে পৌঁছালাম। তারপর আমি একটা কলেজে ভর্তি হয়ে ওখানকার মেসে থাকতে শুরু করলাম। শেষ হলো আমার আগের অতীত। এখন আমি কাকে দেখছি, এ তো হলো তাসনিয়া। আমার আগের জিএফের সাথে আমার পাকিস্তানের রিলেশন হয়, আবার একটা কারণ বশত আমাদের ব্রেকআপ হয়ে যায়। তাসনিয়াকে বললাম, তাসনিয়া তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে তোমাকে মেরে আমার ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছি। কি দোষ করেছিল আমার ভাই? তোমার ভাই একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে। মানে কি বলতেছো নাইম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাকে ক্ষমা করো নাইম, আগে যদি জানতাম তবে এমনটা করতাম না। তুমি আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছো। আচ্ছা, তোমার ভাইকে তো আমি মেরেছিলাম, তবে তবে তুমি আমাকে মেরে দিতে আমার পরিবারের লোকজনকে কেন মারলে? এ বলে ঠাস ঠাস করে গুলি করে ওদের 3 জনকেই এই পৃথিবী ছেড়ে পরপারে পাঠিয়ে দিলাম। অনেকজনকে মেরেছি, কিন্তু কখনো আমার চোখ দিয়ে অশ্রু বের হয়নি। কিন্তু আজ যেন অশ্রুর বাধা মানছে না, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। হয়তো একদিনের জন্য হলেও আমি তাসনিয়াকে মন থেকে ভালোবেসেছিলাম। তারপর লিটনকে বললাম, লিটন, এই লাশগুলো নদীর ধারে ফেলে দিয়ে আসো। ওকে বস। তারপর একটা বাইক নিয়ে আমি মেসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। রিসিভ করতে ওদিক থেকে, বস, কালকে বিকাল 5টায় জোকার কিং ফেসবুক লাইভে আসবে। ও তুমি, আরও ইনফরমেশন বের করো। হোক বস। ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। হঠাৎ আমার রুমের দরজায় কেউ ঠোকা দিল। আমি বললাম, কে কে দরজায় ঠোকা দিলে? তখনই আমার সামনে বন্যা এসে বলল, আমি দিয়েছি। ও তুমি এত সকালে মেসে? কেন, আমি কি আসতে পারি না? তা নয়, কি বলতে এসেছো? তখনই বন্যা দরজা বন্ধ করে দিল। আমি বললাম, বন্যা দরজা কেন বন্ধ করলে? বন্যা কোনো উত্তর না দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছোতে লাগলাম। পিছোতে পিছোতে বিছানায় এসে পড়লাম। তখনই বন্যা আমার কাছে আসলো, এসে আমার ঠোঁটের ওপর তার ঠোঁট মিলিয়ে দিল আর পাগলের মতো চুষতে লাগলো। কিছুতেই থামছে না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে। এক পর্যায়ে বন্যা নিজেই আমার ঠোঁট থেকে তার ঠোঁট আলাদা করে নিল। আমরা দুজনেই হাঁপাচ্ছি। তখনই বন্যা বলে উঠল, কেমন দিলাম? একবারে হাঁপিয়ে দিয়েছ। তারপর কিছুক্ষণ গল্প করে আমরা কলেজের দিকে যাচ্ছি। হঠাৎ আমার চোখে পড়লো কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে টিজ করছে। এটা দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি বন্যাকে বললাম, তুমি এখানে দাঁড়াও, আমি ওই ছেলেগুলোকে সাহায্য করে আসতেছি। ওকে। তারপর আমি ছেলেগুলোর কাছে গিয়ে বললাম, ভাইয়া, এভাবে মেয়েদের টিজ করছেন কেন? আমরা কাকে কি করব আর না করব তাতে তোর কি রে? আমি আমার হাত মুঠো করে সব শক্তি দিয়ে ছেলেটার পেটে দিলাম এক বাড়ি। ছেলেটা একটু দূরে গিয়ে পড়লো। তখনই বাকি ছেলেগুলো আমাকে মারতে আসলো। আমি হিন্দি ফিল্মের নায়কের মতো সবাইকে মাটিতে শুয়ে দিলাম। ওরা হামাগুড়ি খেতে খেতে পালিয়ে যায়। তারপর মেয়েটাকে বললাম, তোমার আর কোনো ভয় নেই, ওরা আজ থেকে কখনো কাউকে ডিস্টার্ব করতে পারবে না। ওই ছেলেগুলোর মধ্যে একজন মন্ত্রীর ছেলে, ও আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না। ও যদি মন্ত্রীর ছেলে হয় তবে আমি মন্ত্রী, বুঝেছ? ভাইয়া। কিছু না, তুমি এখন তোমার বাসায় যাও। তারপর বন্যাকে নিয়ে কলেজে গিয়ে ক্লাসে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো এবং ক্লাস করতে লাগলো। একে একে সবগুলো ক্লাস করে বাইরে বের হতেই দেখি সেখানকার ছেলেগুলো
আর সাথে পুলিশ। ছেলেগুলো আমাকে দেখিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার এই ছেলেটা আমাদের মেরেছিল। স্যার ওরা একটা মেয়েকে টিস করেছিল, তাই ওদের মেরেছি। ওগুলো কথা আদালতে হবে, এখন তুমি চলো। স্যার আমি একটা ফোন করে আসতেছি। কাকে ফোন করবে? আমার এক ছোট ভাইকে। ও তারপর আমি লিটনকে ফোন করে সব বললাম। বলে পুলিশের কাছে এসে বললাম, স্যার চলুন। এদিকে বন্যা ভাবছে এত বড় একটা মাফিয়া, ইচ্ছে করলেই তো এক নিমেষেই ওই ছেলেকে পুলিশ ও মাস্তানদের লাশ ফেলে দিতে পারে। কিন্তু এ নিয়ে আবার উল্টাটা করছে, নিজেই পুলিশকে বলছে স্যার চলুন। আমি বন্যার ভাবনা ধারায় ইতি ঘটিয়ে দিয়ে বললাম, বন্যা তুমি বাসায় যাও, বিকাল 4টায় মেসে আসবো, তখন দেখা হবে। 12 মাসেও দেখা করতে পারবি না, আজকে তো দূরের কথা। এখন বাজে 2:45 আর 3:15 বাজতে তোরা আমার পায়ে ধরে কান্নাকাটি করবি। আব্বে শোন, এই শালা মনে হয় মালটাল খেয়েছে, তাই উল্টা পাল্টা কথা বকছে। তারপর পুলিশ আমাকে গাড়ি করে থানায় নিয়ে গেল। তারপর পুলিশ বলতে লাগলো, তুই এই শহরের মন্ত্রীর ছেলের গায়ে হাত দিয়েছিস, তোর আর বাঁচার উপায় নাই। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তবে দেখতে পাবি কত ধানে কত চাল। অফিসার ওই শালাকে এমন মারবেন যেন মাটি থেকে উঠতে না পারে। তোমরা এখন যাও, ওর ব্যবস্থা আমি করছি। এ বলে পুলিশের হাতে একটা লাঠি নিয়ে আমার দিকে আসে। যে আমাকে লাঠি দিয়ে মারবে তখনই বাইরে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে লাগলো, আর এদিকে আমি জোরে জোরে হাসছি। অমনি বাইরে থেকে পুলিশগুলো দৌড়ে এসে অফিসারকে বলতে লাগলো, স্যার স্যার পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং KN নয়ন আলীর বাম হাত মিস্টার লিটন এসেছে। তখনই অফিসার আমাকে বলল, লিটন ভাই কেন এসে আগে দেখেনি, তারপর তোর ব্যবস্থা করব। তখনই লিটন থানার ভিতরে আসলো। লিটনকে দেখে পুরো থানার পুলিশ সহ ওই মন্ত্রীর ছেলে ও ওর বন্ধুরা সবাই থর থর করে কাঁপছে। লিটনকে দেখে অফিসার বলল, ভাই আপনি অত কষ্ট করে এলেন কেন? আপনি যদি আমাকে বলতেন আমি নিজেই আপনার কাছে যেতাম। অন্যদিকে আমি জোরে জোরে হাসি, হা হা। তখনই অফিসার আমাকে বলে উঠল, ওই কুত্তার বাচ্চা, হাসছিস কেন? জানিস না এখানে লিটন ভাই এসেছে? এই কথা বলার সাথে সাথে লিটন ঠাস ঠাস করে অফিসারের গালে কয়েকটা চড় বসিয়ে দিল। অফিসার অবাক হয়ে বলল, ভাই আমাকে মারলেন কেন? যাকে তুই গালি দিচ্ছিস তাকে কি তুই চিনিস? সে কে? না ভাই, ওনাকে তো চিনি না। উনি হচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের কিং, KN মাফিয়া কিংয়ের বস, KN নয়ন আলী। উনি ইচ্ছা করলে আপনার 14 গোষ্ঠী করে এনে ওনার পায়ে হাজির করাতে পারে। এই কথা শোনার সাথে সাথে অফিসার ও ছেলেগুলো এসে আমার পায়ে পড়লো এবং বলতে লাগলো, ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের তখন ক্ষমা আমি করে দিন। মন্ত্রীর ছেলের চুলের মুঠি ধরে বলতে লাগলাম, তুই কি বলছিলি আমি 12 মাসেও বের হতে পারবো না? হ্যাঁ রে, ঘড়িতে দেখ, আমার কথা মতো 3:15 বাজতেছে, এখনো 10 মিনিট বাকি। ভাই আমাদের ক্ষমা করে দিন, আর জীবনেও কারো সাথে খারাপ ব্যবহার করব না। ওদের ছেড়ে দিয়ে অফিসারকে বললাম, স্যার আপনাকে সরকার এই পোশাক আর পাওয়ার দিয়েছে জনগণের সেবা করার জন্য আর অপরাধীদের ধরে আইনের কাঠগড়ায় আনার জন্য। জানেন স্যার, আমি মাফিয়া হয়েছি আপনাদের মতো সরকারি কর্মকর্তা এই অপকর্মের জন্য। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন, আর জীবনেও এই রকম অন্যায় কাজ করব না। মনে থাকে যেন। তারপর মুখোশটা পরে থানায় থেকে বের হয়ে দেখি 2টা হেলিকপ্টার আর 30-40 গাড়ি ও আশেপাশে অনেকগুলো গার্ড। ইতিমধ্যেই রিপোর্টাররা এসে ওরা আমার কাছে আসতে ভয় পাচ্ছে, কারণ বড় একটা মাফিয়া বলে কথা। অন্য পাশে তাকিয়ে দেখি একটা গাছের গোড়ায় একটা মেয়ে বসে কাঁদছে, চেনা চেনা লাগছে। আরে এ তো বন্যা, ও এখানে কাঁদছে কেন? আমি দৌড়ে বন্যার কাছে গেলাম, গিয়ে বললাম, বন্যা তুমি তুমি এখানে আর কাঁদছো কেন? বন্যা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে গুমড়ে গুমড়ে কাঁদছে, কোনো কথা বলছে না। আমি আবার বললাম, বন্যা আমি তোমাকে প্রশ্ন করছি। তুমি পুলিশের গাড়িতে আসার পর আমিও পিছে পিছে আসি, আর এসে দেখি অনেকগুলো গাড়ি,
আর দুটো হেলিকপ্টার। আমি মনে করেছিলাম ওরা হয়তো মন্ত্রীর লোক, তাই পাগলি একটা। চলো তোমাকে তোমার বাসায় নিয়ে যাই। তারপর লিটনকে বললাম, লিটন তোমরা এখন যাও। ওরা চলে গেল। আমিও বন্যাকে ওর বাসায় পৌঁছে দিয়ে মেসে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি। আর হ্যাঁ, বন্যার বাবা ও মা আমাদের রিলেশনের ব্যাপারে জানেন। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো। বস, জোকার কিং লাইভে এসেছে। আমি আপনার মেসেঞ্জারে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ফেসবুকে ঢুকে মেসেঞ্জার থেকে লিঙ্কটা ওপেন করতে দেখি জোকার কিং বলতেছে, ওই নয়নালি, আমি জানি তুই আমাদের এই লাইভ ভিডিওটা দেখছিস, তবে তুই শুনে রাখ, তুই আমার স্ত্রী লেডি কিংকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। এই কথা বলেই জোকার কিং লাইভ থেকে বেরিয়ে গেল আর আমি হাসছি। তারপর বন্যাকে ফোন দিয়ে ওর সাথে কথা বললাম আর ওকে সাবধানে থাকতে বললাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেসের বাইরে গিয়ে একটা দোকানে চা ও একটা রুটি খেয়ে মেসে গিয়ে খাওয়া দাওয়া করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজে গেলাম। গিয়ে দেখি বন্যা একটা গাছের নিচে বসে আছে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে পিছন থেকে ওর চোখ দুটো বন্ধ করে ধরলাম। তখনই বন্যা বলে উঠলো, আমি জানি এটা আমার মাফিয়া বিএফ। চলো ক্লাসে যাই। চলো। আমরা ক্লাসে গিয়ে সব কটি ক্লাস শেষ করে বাইরে বের হলাম আর বন্যাকে বললাম, বন্যা সাবধানে যেও। ওকে, চিন্তা করব না। আমি মেসে গিয়ে গোসল করলাম। তারপর খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ বন্যার ফোন থেকে কল আসলো। রিসিভ করতেই আমি যা শুনলাম তা শুনে তো আমার হাত পা থরথর করে কাঁপছে আর আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ফোনে যা বলল, নাইম, আমাকে বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কি হয়েছে বন্যা? ওই কে নয়নালি, তোর প্রেমিকাকে আমি তুলে এনেছি। কে আপনি আর বন্যাকে কেন তুলে নিয়ে গেছেন? আমি এমআই সবুজ খান, গ্যাংয়ের বস। তুই তাসনিয়াকে মেরে ফেলেছিস, এবার আমি তোর প্রেমিকাকে উপরে পাঠিয়ে দিব। যদি বন্যার কিছু হয় তবে তোকে আমি মেরে ফেলবো। তোর বন্যাকে আমি এমনি এমনি মারবো না, ওকে আমার বুক বানিয়ে মারবো। এই কথা বলার সাথে সাথে টুট টুট করে ফোনটা কেটে গেল। তখনই আমি আমার গোপন গুপ্ত হ্যাকারকে ফোন করলাম। রিং হচ্ছে, ধরতেই ওদিক থেকে, জি বস বলেন। একটা নাম্বার দিচ্ছে, তাড়াতাড়ি দেখে বলো তো ওই নাম্বারের লোকেশন এখন কোথায়। কিছুক্ষণ পর, বস ওই নাম্বারের লোকেশন এখন নীলফামারীর পশ্চিমের রোডটাতে দেখাচ্ছে। ধন্যবাদ। তুমি ওই নাম্বারের লোকেশন কোন কোন জায়গায় পড়ছে তা আমাকে মেসেজে জানাবে। আর লিটনকে ফোন করে 40-50 জন লোক সাথে নিয়ে নীলফামারীর পশ্চিম রোড আসতে বলবে। ওকে বস। তারপর ফোনটা কেটে দিয়ে বন্যার আব্বু আম্মুকে খবর দিয়ে বাইকটা নিয়ে চলতে লাগলাম নীলফামারী পশ্চিম রোডের দিকে। মনে শুধু একটাই ভয়, যদি বন্যাকে আমার জীবন থেকে হারাই তবে আমি কি নিয়ে বাঁচব। আমার পিতা মাতা সহ আদরের ছোট বোনকেও সারা জীবনের জন্য হারিয়েছি, বন্যাকে হারাতে দেব না। তারপর ফুল স্পিডে বাইক চালাতে লাগলাম। প্রায় 10 মিনিটের মধ্যে পশ্চিম রোডটাতে এসে পৌঁছে দেখি আমার আগেই লিটন ও বাকি লোকগুলো এসে হাজির। তখনই আমার ফোনে মেসেজ আসলো, বস আপনি যে সিমের নাম্বার আমায় দিয়েছিলেন ওই সিমটা এখন বন্ধ দেখাচ্ছে, তাই লোকেশন চেক করতে পারছি না। কিন্তু বস ওরা এখনো গাড়িতেই আছে। এই মেসেজটা পড়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে জোকার কিং বন্যার ফোনটা ভেঙে ফেলেছে। যেহেতু ওরা গাড়িতে আছে তাই আমি আমার লোকদের সবাইকে ভাগ ভাগ করে দিলাম, সবাইকে ভিন্ন ভিন্ন রাস্তায় পাঠালাম আর ওদেরকে বললাম যখনই কোনো সন্দেহজনক গাড়ি দেখবে তখনই আমাকে জানাবে আর গাড়িটা ফলো করবে। ওকে বস। তারপর আমি পাগলের মতো বাইক চালাতে লাগলাম। এই জায়গা থেকে ওই জায়গা প্রত্যেকটা অলিগলিতে বাইকের খুঁজতে লাগলাম। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা পড়তেই আমার মুখের কোনো একটা হাসি ফুটে উঠলো। মেসেজটা ছিল, নাইম, আমি বন্যা বলছি, ওরা আমাকে একটা গাড়ি করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, প্লিজ আমায় বাঁচাও। এই ফোনটা একটা লোকের পকেট থেকে বের করে তোমাকে মেসেজ করলাম।
তারপর আমি আমার ফোনটা বের করে একটা আননোন নাম্বার ফোন করলাম। ধরতে ওদিক থেকে, জি বস, বলেন। এই নাম্বারের লোকেশন বের করো, 0188। বস 2 মিনিট অপেক্ষা করুন। 2 মিনিট পর। বস, আপনার লোকেশনও আমার কাছে আছে। আমি আপনাকে যেদিক যেদিক যেতে বলবো আপনি সেদিক সেদিক যাবেন। ঠিক আছে। ওর কথা মতো আস্তে আস্তে আমি একটা পুরোনো বাড়ির সামনে এসে পড়লাম। তখনই লোকটা বলছে, বস, আপনি যেখানে আছেন ওখানের আশেপাশেই লোকেশন। বস, আপনার লোকেশনও আমার কাছে আছে। আমি আপনাকে যেদিক যেদিক যেতে বলবো আপনি সেদিক সেদিক যাবেন। ওকে বাইক রিপিট, ওকে বাই। দরকার পড়লে আবারও ফোন দেব। ফোনটা কেটে দিয়ে লিটনকে ফোন দিয়ে এখানে আসতে বললাম। আমি আস্তে আস্তে পুরো বাড়িটার দিকে যাচ্ছি। বাড়িটার কাছে যেতেই বন্যার কথার শব্দ পেলাম। বন্যা বলতেছে, আমার বিশ্বাস নাইম যে করেই হোক এখানে আসবেই আসবে। তোর নাইম এখানে আসা তো দূরের কথা, জীবনেও এই জায়গায় খোঁজ পাবে না। হা হা হা। হাসছিস? হাস, শেষবারের মতো হেসে নে। তখনই লিটন ও বাকি লোকেরা এসে হাজির। আমি হাতে একটা রাইফেল নিয়ে সোজা বাড়িটার ভিতরে গেলাম। পিছনে আমার লোকেরা আসতেছে। গিয়ে দেখলাম বন্যাকে ওরা একটা হুইল চেয়ারে বেঁধে রেখেছে, আর আশেপাশে অনেক লোক। আমি বলতে শুরু করলাম। এই কথা বলার সাথে সাথে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গেল। আমাদের সবার শ্বাস বন্ধ হয়ে আসছে। ধোঁয়া কাটার পর আমি যা দেখলাম তা দেখে তো আমার মাথা আবার চক্কর দিল। মানে জোকার কিং আবারও বন্যাকে নিয়ে পালিয়ে গেছে। তখনই লিটন বলে উঠল, ডান হাত এমআই ফরহাদকে ধরে এনেছি। তারপর আমি দৌড়ে গিয়ে ফরহাদের চুল টেনে ধরে বলতে লাগলাম, ওই বল, ওরা বন্যাকে কোথায় নিয়ে গেছে? তোকে কেন বলবো? ভালোই ভালোই বলছি, বল ওরা বন্যাকে কোথায় নিয়ে গেছে? আমি বলেছি তো, বলবো না। বুঝলাম এভাবে হবে না, তাই একটা বুদ্ধি খাটালাম। আমি আমার হাত থেকে আমার লোকেশন ঘড়িটা এমআই ফরহাদের প্যান্টের পকেটে এমনভাবে রাখলাম যেন সে কোনো মতে বুঝতে না পারে। তারপর আমি ইচ্ছে করেই ফারহাদের চুলটা ছেড়ে দিতে সে আমাকে ধাক্কা দিয়ে একটা বাইক নিয়ে কোথায় যেতে লাগলো। আমি যে আমার লোকেশন ঘড়িটা ওর পকেটে রাখছিলাম, এখন আমরা ওই লোকেশনের সাহায্যে ওর পিছু নিলাম। কিছু দূর যেতেই হঠাৎ দেখলাম লোকেশন জঙ্গলের ভিতর থেকে আসছে। আমরাও যেতে লাগলাম। কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে একটা সুন্দর বাড়ি আমার চোখে পড়লো, আর লোকেশনটা ওখানে দেখাচ্ছে। তাই সবাইকে নিয়ে ওই বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির আশেপাশে 20-25টা গার্ড। আমি লিটনকে বললাম, লিটন রাইফেলের সাইলেন্সারটা খুলে রেখে ওই গার্ডগুলোর লাশ মাটিতে ফেলে দাও। আমার কথা শেষ হতে না হতেই গার্ডগুলোর লাশ মাটিতে পড়ে গেল। তারপর বাড়ির ভিতরে গিয়ে দেখি জোকার কিং ও আরও কয়েকজন লোক মিলে বন্যার ওড়না ধরে টানছে। আমি আমার রাইফেলটা হাতে নিয়ে গুলি করে ওদের সবার বুকে ঝাঁঝরা করে দিলাম। তখনই ওদের লাশগুলো মাটিতে লুটিয়ে পড়লো, আর ওরা এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমালো। তখনই বন্যা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বন্যাকে বললাম, আমি থাকতে তোমার কিছুই হতে দেব না। তারপর বন্যাকে নিয়ে ওর বাসায় গেলাম। বন্যার আব্বু আম্মু বন্যাকে দেখে কান্না করে দিল, কারণ বন্যার বাবা মায়ের একমাত্র সন্তান। তারপর বন্যার বাড়িতেই খাওয়া দাওয়া করে তার আব্বু আম্মুর সাথে গল্প করছি। হঠাৎ বন্যার আব্বু বলে উঠলেন, নাইম, তোমার তো বাবা মা নেই, তাহলে সব সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। মানেটা ঠিক বুঝলাম না। মানে তুমি যদি চাও তাহলে আগামী সপ্তাহের শুক্রবার তোমার আর বন্যার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তারপর যা ভালো বুঝেন। আর আমাদের এখানকার বাসায় অনেক দিন ধরে কেউ থাকে না। বাসাটা কালকে লোক লাগিয়ে দিয়ে পরিষ্কার করে নেব। বিয়ের পর তোমরা আমাদের এখানে থাকো। না, আমার বাসা আছে, ওখানে কে থাকবে? ওকে, যা ভালো হয়। তারপর আমি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিটনকে ফোন করে বললাম যে সে যেন ঘর পরিষ্কার করার জন্য আমার বাসায় লোক পাঠাই। তারপর আমি আমার বাসায় গিয়ে আমিও বাকি পরিষ্কার করা লোক রিপিট
তারপর আমি আমার বাসায় গিয়ে আমি ও বাকি পরিষ্কার করা লোকরা বাসা ভালোভাবে পরিষ্কার করলাম। এখন বাসাটা নতুনের মতো লাগছে। লিটনকে বলে ঘরের জিনিসপত্র আনার ব্যবস্থা করলাম। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। আজকে বন্যাও আমার বিয়ে। বাসাটা ভালোভাবে সাজানো হয়েছে। আর হ্যাঁ, লিটন এখান থেকে আমার বাসায় থাকবে। বন্যাও আমার বিয়েটা হয়ে গেলে বাসর ঘরে বন্যা একা বসে আছে। আমি ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলছি। আর দাদা দাদি, আব্বু আম্মু, নীলার কথা ভাবছি। ওরা আজকে যদি বেঁচে থাকতো কতই খুশি হতো। হঠাৎ পিছনে কে যেন এসে আমার পিঠে হাত রাখলো। তাকিয়ে দেখি লিটন। লিটন বলতে লাগলো, বস কাঁদছেন কেন? লিটন, আজকে যদি আব্বু আম্মু বেঁচে থাকতো তবে ওরা কতই না খুশি হতো। ওসব ভুলে যান বস, বাসর ঘরে ভাবি অপেক্ষা করছে, ওখানে আগে যান। আজ থেকে বস নয়, আমাকে ভাই বলে ডাকবি। ওকে বস। থুকু ভাই। তারপর ছাদ থেকে নেমে আমি আমার বাসর ঘরের দিকে যাচ্ছি। একটু ভয় করছে, মানে নার্ভাস ফিল করছি। মনে মনে বলছি, বড় একটা মাফিয়া, আমি কিসের ভয় করছি। তখনই দরজার কাছে গিয়ে আস্তে করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতেই বন্যা, মানে আমার বউ বিছানা থেকে এসে আমাকে সালাম করবে। তখনই আমি বললাম, তোমার স্থান আমার পায়ে নয়, বরং আমার বুকে। তারপর বন্যাকে জড়িয়ে ধরে আমি হারিয়ে গেলাম সুখের সমুদ্রে, যেখানে থাকবে না দুঃখ, থাকবে না বেদনা, থাকবে শুধু ভালোবাসা। এরই মধ্যে দিয়ে আমি মাফিয়া বস গল্পটি শেষ করলাম। জীবনের গল্প কিছু শেষ হয় না, শেষ হয় যখন প্রাণটা দেহ থেকে বেরিয়ে যায়। সমাপ্ত।